আজকের এই ক্লাসে আপনি ষোড়শ মহাজনপদ বা দ্বিতীয় নগরায়ণকে আপনি খুব সহজেই শিখতে চলেছেন। দ্বিতীয় নগরায়ণ। ষোড়শ মহাজনপদ বা মহাজনপদ মানে কি? মানে হচ্ছে মহাজনপদ শব্দটির অর্থ হলো বিশাল রাষ্ট্র বা লার্জ টেরিটোরিয়াল স্টেট। যেমনটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে কয়েকজন জনপদ, সেটা লার্জ টেরিটোরিয়াল স্টেট বা বড় কোনো একটা বিশাল রাষ্ট্র, সেটা মিলেই মহাজনপদ সৃষ্টি। ছোট ছোট গ্রাম জনপদ বড় হয়ে যে বিশাল রাজ্যগুলো তৈরি হয়েছে সেটাকে আমরা বিশাল মহাজনপদ বলবো। ভারতীয় উপমহাদেশে এটি ছিল দ্বিতীয় নগরায়ণ বা সেকেন্ড আরবানাইজেশন। তাহলে ফার্স্ট আরবানাইজেশন কি? ফার্স্ট আরবানাইজেশন হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তারপরে হচ্ছে সেকেন্ড আরবানাইজেশন অর্থাৎ মহাজনপদ। তাহলে মহাজনপদ কথার অর্থ কি? মহাজনপদ কথার অর্থ হলো বিশাল রাষ্ট্র, নাকি ছোট গ্রাম, নাকি ব্যবসা কেন্দ্র, নাকি ধর্মস্থান। তাহলে বিশাল রাষ্ট্র সঠিক উত্তর হবে। তারপরে হচ্ছে ভারতের ম্যাপে মহাজনপদ। ভারতের ম্যাপে মহাজনপদ, আপনি এই যে হলুদ হলুদ বিন্দুগুলো দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে মহাজনপদের এরিয়া। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মোট 16টি মহাজনপদ বা বড় রাজ্যের সৃষ্টি হয়েছিল। তাহলে ষষ্ঠ শতক মানে কি? ষষ্ঠ শতক অর্থাৎ 600 BC-তে খ্রিস্টপূর্ব। ম্যাপের দিকে তাকালে বুঝবে এই মধ্যে প্রায় সবগুলি উত্তর ভারতেই আছে। 16টি মহাজনপদের বেশিরভাগই ভারতের কোন দিকে অবস্থিত? অবশ্যই এটি নর্থ অর্থাৎ উত্তর দিকে অবস্থিত। উত্তর ভারতে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে যে দক্ষিণের একমাত্র ব্যতিক্রম, পুরো দক্ষিণ ভারতে একমাত্র একটি মহাজনপদ ছিল। আচ্ছা, ছবিটি দেখলে আপনি বুঝতে পারবেন। এই ছবিটি এখানে নয়, আসল ছবিটি হবে এই জায়গাটাতে। এইটা দক্ষিণ ভারতে। তাহলে পুরো দক্ষিণ ভারতে একটি মহাজনপদ ছিল। দক্ষিণ ভারতের এই একমাত্র মহাজনপদের নাম ছিল অসমক। অসমকের রাজধানী ছিল পতন। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটি কি ছিল? পরীক্ষায় প্রশ্ন আসবে, তো উত্তর হবে অপশান সি অসমক। তারপরে হচ্ছে যে সীমানার বাইরের রাজ্য। বর্তমান ভারতের সীমানার বাইরে অবস্থিত ছিল দুটি মহাজনপদ। তাহলে প্রথম পয়েন্ট কভার হলো। 2 নম্বর পয়েন্ট বলছে এই দুটি রাজ্য হলো গান্ধার এবং কম্বোজ। তাহলে প্রথমটি গান্ধার এবং দ্বিতীয়টি কম্বোজ ভারতের সীমানার বাইরে ছিল। তারপরে হচ্ছে গান্ধারের রাজধানী ছিল বিখ্যাত তক্ষশিলা এবং কম্বোজের রাজধানী ছিল রাজপুর। তাহলে গান্ধারের রাজধানী তক্ষশিলা এবং কম্বোজের রাজধানী রাজপুর। মনে রাখা অবশ্যই জরুরি, পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে পরীক্ষায় প্রশ্ন এরকম আসতে পারে যে বর্তমান ভারতের সীমানার বাইরে কোন মহাজনপদটি অবস্থিত ছিল? তাহলে আমরা শিখলাম দুটি মহাজনপদ ছিল, একটা হচ্ছে গান্ধার আর একটা হচ্ছে কম্বোজ। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে প্রাচীন ভারতের গণতন্ত্র 16টির মধ্যে মাত্র 2টি রাজ্য ছিল সম্পূর্ণ স্বাধীন ও প্রজাতান্ত্রিক। তাহলে 16টি ছিল মোট মহাজনপদ, তার মধ্যে 2টি ছিল রিপাবলিক। এখানে কোনো রাজা ছিল না, তাহলে শাসন করতো সাধারণ মানুষ। তাহলে ভারত যেমন এখন রিপাবলিক ডেমোক্রেটিক কান্ট্রি, তখনকার দিনেও 2টি মহাজনপদ ছিল রিপাবলিক, অর্থাৎ সেখানে কোনো রাজা ছিল না, জনসাধারণই শাসন করত। এই দুটি রাজ্যের নাম হলো মল্ল এবং ব্রিজি। এই মল্ল ছিল কুশীনগরে, এর ব্রিজি ছিল বৈশালীতে। নিচের কোনটি একটি প্রজাতান্ত্রিক বা স্বাধীন মহাজনপদ ছিল? প্রজাতান্ত্রিক বা স্বাধীন মহাজনপদ আমি দেখলাম মল্ল এবং ব্রিজি। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে পূর্বের বাণিজ্য কেন্দ্র। প্রাচীন ভারতের বিশাল বাণিজ্য এবং শিক্ষার কেন্দ্র ছিল কাশী। তাহলে বাণিজ্য এবং শিক্ষার কেন্দ্র কাশী বারাণসীতে অবস্থিত এবং কৌশল শ্রাবন্তীতে অবস্থিত। তাহলে দুটো জায়গা, একটা হচ্ছে কাশী, একটা হচ্ছে কৌশল। কাশী বারাণসীতে, কৌশল শ্রাবন্তীতে। একদম পূর্ব দিকে অবস্থিত ছিল আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মহাজনপদের রাজধানীর নাম ছিল চম্পা। কাশী মহাজনপদের রাজধানী কোথায় ছিল? কাশী মহাজনপদ এর রাজধানী ছিল বারাণসী। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মহাকাব্যের দেশ কুরু মহাজনপদের রাজধানী ছিল পাণ্ডবদের বিখ্যাত শহর ইন্দ্রপ্রস্থতে।
তাহলে কুরু মহাজনপদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। তারপরে হচ্ছে সুরসেন মহাজনপদের রাজধানী ছিল শ্রীকৃষ্ণের শহর মথুরাতে। এছাড়াও আরেকটি বিখ্যাত রাজ্য ছিল মৎস্য, যার রাজধানী ছিল বিরাটনগর। এমসিকিউ, সুরসেনের মহাজনপদের রাজধানী ছিল, সুরসেন এর মহাজনপদ হচ্ছে শ্রীকৃষ্ণের শহর মথুরা। অপশান সি হবে সঠিক উত্তর। পশ্চিম ও মধ্য ভারতের শান্তি বা শক্তি। পশ্চিম মধ্য ভারতের অত্যন্ত শক্তিশালী রাজ্য ছিল অবন্তী, যার রাজধানী ছিল উজ্জয়িনী। মধ্য ভারতের অন্যান্য প্রধান রাজ্যগুলি হলো বৎস, কৌশম্বী এবং পাঞ্চল, অহিচ্ছত্র। এছাড়াও ছিল চেদি রাজ্য, যার রাজধানী ছিল শক্তিমতী। অবন্তী মহাজনপদের রাজধানী কোথায় ছিল? অবন্তী মহাজনপদ রাজধানী উজ্জয়িনী। অবন্তী রাজধানী উজ্জয়িনী। অপশন সি সঠিক উত্তর। সুপার পাওয়ার মগধ। 16টি মহাজনপদের মধ্যে সবথেকে শক্তিশালী বা সুপার পাওয়ার হয়ে ওঠে মগধ। মগধ ছিল এখনকার দিনে 16টি মহাজনপদের মধ্যে সবথেকে পাওয়ারফুল। মগধ তার সৈন্য ও সম্পদের সাহায্যে ধীরে ধীরে অন্যান্য রাজ্যগুলো দখল করতে শুরু করে। এইভাবে মগধ একটি মহাজনপদ থেকে বিশাল সাম্রাজ্যে পরিণত হয়ে ওঠে। 16টি মহাজনপদের মধ্যে সবথেকে শক্তিশালী কোনটি ছিল? সবথেকে শক্তিশালী ছিল অবশ্যই মগধ। অপশন সি সঠিক উত্তর। মগধের রাজধানী। মগধের প্রথম রাজধানী ছিল পাহাড় ঘেরা সুরক্ষিত শহর গিরিব্রজ। পরে মগধের রাজধানী গঙ্গা নদী তীরে পাটলিপুত্রে অবস্থিত বর্তমান পাটনা। নিচের কোন শহরগুলো মগধের রাজধানী ছিল? তাহলে মগধের রাজধানী ছিল গিরিব্রজ এবং রাজগীর। মগধ এর রাজধানী ছিল গিরিব্রজ। তক্ষশিলা পরের মগধের রাজধানী হয়েছিল গঙ্গা নদীর তীরে পাটলিপুত্র। তাহলে নিচের কোন শহরগুলো মগধের রাজধানী ছিল? তাহলে মগধের রাজধানী গিরিব্রজ এবং পাটলিপুত্র। তাহলে অপশান বি সঠিক উত্তর হবে। মগধের রাজবংশ বা টাইমলাইন। মগধ সিংহাসনে পরপর কয়েকটি শক্তিশালী রাজবংশ রাজত্ব করেছিল। তারপর প্রথমে হচ্ছে হর্ষঙ্ক বংশ, তারপরে শিশুনাগ বংশ, তারপরে নাগদশক বংশ, তারপরে মৌর্য বংশ। মৌর্য বংশের মগধের বা রাজবংশগুলো সঠিক ক্রম হলো হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ এবং মৌর্য। অপশান ডি সঠিক উত্তর হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।